হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ হচ্ছে আমি তোমার সাথে বিসিএসসি টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। যাই হোক, আমাদের ডাব্লিউবিপিডিসিএল এর এখন ইন্টারভিউ এর পালা চলে এসেছে, তো সেই ব্যাপারে আজকে আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে অনেক ফোন কলস এসছে, অনেক ফোন রিসিভ করেছি, আবার সময়ের কারণে অনেকের ফোন রিসিভ করতে পারিনি। প্রচুর মেসেজ পেয়েছি, অনেকে মেসেজ উত্তর দিতে পেরেছি, অনেকে মেসেজ দিতে পারিনি। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলছি, যাদেরকে আমি মেসেজ দিতে পারিনি বা যাদের ফোন আমি রিসিভ করতে পারিনি, তারা কিছু মনে করো না প্লিজ। কারণ ডাব্লিউবিপিডিসিএল এর জন্য কন্টিনিউ সারাদিন ধরে অন্তত 150-200 উপরে ফোন এসছে এবং প্রত্যেকেরই ইন্টারভিউ নিয়ে একটা ডাউট থেকে গেছে। আর সেই কল সময় মতো হয়তো অনেক আমি নিজে ধরতে পারিনি, বা আমার অফিসিয়ালি কেউ সেভাবে রিসিভ করতে পারেনি বা উত্তর দিতে পারেনি। তো উত্তর দিতে না পারা বা ফোন ধরতে না পারা বা মেসেজে রিপ্লাই না দেওয়া মানে এই নয় যে আমি তোমাদের মেসেজ দেখিনি বা তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করিনি, কিন্তু সময়ের অভাব ছিল প্রচন্ড। যাই হোক, প্রত্যেকে এক কথাই বলবো, কারণ আমাকে তো ক্লাসটাও দেখতে হবে। আমার যে স্টুডেন্টরা আছে যারা ক্লাস করে এভরিডে, তাদের মর্নিং থেকে অনেকগুলো 3-4টে ব্যাচও ছিল, সেই ব্যাচগুলো করানোর পর আমার কিন্তু সময় হয়েছে অনেকে মেসেজে রিপ্লাই দেয় এবং আমি কিন্তু দিয়েছি। যাই হোক, প্রত্যেককে বলবো, এখন তোমরা যে নাম্বারটা পেয়ে আছো এই নাম্বারটা তো বাড়ানোর আর কোনো স্কোপ নেই, ঠিক আছে? সেটা যদি নর্মালাইজেশন হয় তাহলে নাম্বার বাড়তে পারে, আর যদি না হয় সেই ক্ষেত্রে তোমরা যে নাম্বারটা পেয়ে আছো সেই নাম্বারটার উপরে কিন্তু এখন তোমাদের নির্ভর করে নেক্সট স্টেপে এগোতে হবে। যাই হোক, যারা রিটেনে নাম্বার পেয়েছো, একটা কাট অফের একটা মাত্রা অনেককেই বলে দেওয়া হয়েছে বা অনেকেই জানো, এটা সম্পূর্ণ একটা এক্সিট পোলের মতো গেস করা। এই নাম্বারটা কিন্তু ফ্ল্যাকচুয়েশন হতেই পারে, মানে আমি বলেছি মানে এই নয় যে এই নাম্বারটাই তোমার ফাইনাল। এখানে ইউটিউব চ্যানেলে প্রত্যেকজনই যারা যারা এই ভিডিও শেয়ার করেছে কাট অফের, সবাই কিন্তু একটা গেস করা প্রিভিয়াস ইয়ারের উপর করেছে বা আমিও সেটাই করেছি। এটা একটা ধারণার উপর যে এত যেতে পারে, কিন্তু এখানে ফ্ল্যাকচুয়েশন আসবে, হতে হয়তো বেশি হতে পারে, হয়তো কমও হতে পারে। কিন্তু মোটামুটি যারা 50-এর উপর পেয়ে আছো, 55, 60, 65, 70 যারা পেয়ে আছো, তারা একটা পজিটিভ মাইন্ড নিয়ে চলো। কারণ বিগত লাস্ট ইয়ারেও 2018তেও কিন্তু এরকমই নাম্বারের মধ্যে এই কাট অফের একটা রেশিও ছিল। যাই হোক, যে নাম্বার অলরেডি তোমরা রিটেনে পেয়েছো সেই নাম্বারটাকে ধরে এখন আমাদের পজিটিভলি সেকেন্ড চান্স, যেটা ডাব্লিউবিপিডিসিএল তোমাদের দিচ্ছে ইন্টারভিউয়ের জন্য। এখানে একটা কথা বলি, যে যারা হয়তো 60 পেয়ে আছো বা 70 পেয়ে আছো, এখানে কিন্তু এই নাম্বারটা যতটা তোমরা ইজি পেয়েছো রিটেনে, ইন্টারভিউ কিন্তু ততটা ইজি নয়। যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই কিন্তু ইন্টারভিউতে তুমি বেরোতে পারবে। এখানে অনেকে আন্দাজে অনেক, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, অনেকে আন্দাজে অনেক নাম অ্যান্সার করেছে, তাতে কিন্তু অনেকের অ্যান্সার মিলেও গেছে। কিন্তু ওখানে আর নেগেটিভ মার্কিং নেই বা ওখানে কোনো অ্যান্সার আন্দাজে দেওয়া যাবে না, কারণ ওখানে প্রতিটা পদক্ষেপ কিন্তু ইম্পর্টেন্ট। তুমি কি বলছো, তোমার কথার উত্তর, তোমার অ্যাটিটিউড, তোমার গ্রুমিং, তোমার পার্সোনালিটি, তোমার এডুকেশনস, তোমার এক্সপিরিয়েন্স, সব কিছু কিন্তু ওখানে পাই টু পাই নোট হবে। সুতরাং একটুখানি ভুল তোমার কিন্তু অনেকটা বড় একটা বাধার কারণ দাঁড়াবে। সুতরাং কোনো ভুল করা যাবে না। ইন্টারভিউতে 100 নম্বর যে তোমাকে চাওয়া হয়েছে, মানে নেওয়া হচ্ছে 100 নম্বর, 100 নম্বরের মধ্যে যেটা বলা হয়েছে যে তোমার 30% ওই 100 নম্বর থেকে নেওয়া হবে এবং 70% তুমি রিটেনের যেটা দিয়ে তার থেকে নেওয়া হবে। সুতরাং 30% যে 100 থেকে নেওয়া হবে, তুমি ম্যাক্সিমাম যত বেশি ইন্টারভিউতে নাম্বার তুলতে পারবে, ততই তুমি কিন্তু মেরিট লিস্টের দিকে এগিয়ে যাবে। এরম নয়, অনেকে ভাবে যে আমি 60 পেয়েছি, অনেকে ভাবে আমি 70 পেয়েছি, তো যা এরম হবে বা হতে পারে বা হবেই, এটা কেউ দেখবে রিটেনে 60 পেয়েছে, সে দেখবে ইন্টারভিউতে বেশি নাম্বার তুলে মেরিটে এসে গেছে। কেউ দেখবে রিটেনে 70 পেয়েছে, তার আর নাম্বার আসেনি বা তার মেরিট হয়নি। কারণ কি? কারণ হচ্ছে তার ইন্টারভিউতে নাম্বার কমে গেছে। তাই প্রত্যেককে একটা কথাই আমি বলবো,
যে নাম্বারটা তোমাদের কিন্তু ভেরিফাই বা ভ্যারি করবে সম্পূর্ণ তোমাদের উপরে, তুমি কিভাবে ইন্টারভিউ প্রিপারেশনটা করছো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যে এখানে যেটা বলা হয়েছে যে একটা সিটে 3জনকে কল করা, মানে 3 গুণ প্রার্থী। তো 2018-তে লাস্ট কিন্তু এরকম বলা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু প্রার্থীর সংখ্যা লাস্ট বেড়ে গিয়েছিল। সেখানে কিন্তু ঠিক ওই একটা সিটের জন্য 3জনের বদলে একটা সিটের জন্য 5জন পর্যন্ত কল করা হয়েছে, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু আশা করি ধরা যায় এটা বাড়বে, কারণ ইন্টারভিউতে কে কাটবে কে থাকবে সেটা বলা যাবে না, তার জন্য একটু বেশি সংখ্যক স্টুডেন্টরাও কিন্তু ইন্টারভিউতে কল পাবে। তো এখন যেটা কথা হচ্ছে, ইন্টারভিউতে নাম্বারটা কিভাবে মেরিটে আসবে। প্রথম কথা হচ্ছে, ইন্টারভিউটা একটা এমন একটা পার্ট যেখানে এনভায়রনমেন্টের একটা ব্যাপার থাকবে। কারণ হচ্ছে তুমি রিটেনে গেলে সেখানে তোমাকে কম্পিউটার দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এবার তুমি কম্পিউটারের সামনে বসে তুমি মনে করে করে অ্যান্সার দিচ্ছ। আর ইন্টারভিউ মানে হচ্ছে তোমার সামনে লাইভ প্রেজেন্ট স্যাররা বসে থাকবেন, সুতরাং সেখানে ফেস টু ফেস অ্যান্সার করাটা খুবই টাফ। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি অডিয়েন্স আর মঞ্চে কেউ গান করছে বা কেউ কোনো বক্তৃতা দিচ্ছে, তুমি শুনছো, তাহলে তোমার পক্ষে যেন মনে হচ্ছে ওটা কোনো ব্যাপার নয়, যে মঞ্চে বক্তৃতা দিচ্ছে এরকম তো আমিও বলতে পারি। যদি তোমাকে সেই মঞ্চে যে বক্তৃতা দিচ্ছেন তোমাকে ডেকে যদি বলা হয় তুমি 2-4 কথা বলো তো এই ব্যাপারে, তখন দেখবে তুমি মাইক্রোফোন হাতে নেওয়ার পরে আর কথা বলতে পারছো না, কি বলবে কি বলবে না বুঝে উঠতে পারছো না, ভুল বললেও তো অডিয়েন্স শুনবে, তারা যারা স্টেজের নিচে বসে তারাও শুনবে, তার মানে সত্যিটা ঠিকটা বলতে হবে। এবার তুমি সেই সময় মনে করতে পারছো না, যে কেন, কারণ হচ্ছে ওই যে এনভায়রনমেন্টটা তুমি কিন্তু রেডি নও, তোমাকে হট করে হাতে মাইক্রোফোন দিয়ে দেওয়া হয়েছে, তুমি কিন্তু আগে থেকে প্রস্তুত ছিলে না, যে তোমাকে মাইক্রোফোনটা দিয়ে দেওয়ার পর তুমি যদি এইটা বাড়িতে প্র্যাকটিস করতে মাইক্রোফোন নিয়ে কিছু বলার বা কিছু গান করা, তাহলে দেখবে তুমি কোনো জায়গায় তোমার হাতে মাইক্রোফোন দিলেও কিন্তু তুমি একটু হলেও কিছু বলতে পারবে। কিন্তু ওই সিচুয়েশনে বলা মুশকিল, কারণ ওটা একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা আমরা সবার মধ্যে প্রেজেন্ট থাকে না। ঠিক ইন্টারভিউটাও তেমনি, কারণ তোমরা আগাগোড়া কোনোদিন সেরকম ভাবে ইন্টারভিউ দাওনি, কারণ এখন কম্পিটিটিভ এক্সামগুলোতে গভর্নমেন্টের টেকনিক্যাল সেরকম ইন্টারভিউ হয় না বললেই চলে। ইন্টারভিউ না দেওয়াটা একটা আনএক্সপিরিয়েন্স, মানে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই ইন্টারভিউ। এবার প্রথম যদি ইন্টারভিউ দিনেই তুমি সেখানে প্রেজেন্ট থেকে এবার ফেস টু ফেস ইন্টারভিউতে তুমি সম্মুখীন হও, তখন কি হবে, তখন তুমি কিন্তু একটা অপ্রস্তুতি অবস্থায় পড়বে, স্যার কি কোশ্চেন করবে, আমি বলতে পারবো কিনা, বা কিভাবে বলবো, এই জিনিস করতে করতে তোমার মাথা কিন্তু পুরো পাজেলড হয়ে যাবে। সুতরাং স্যাররা যে কোশ্চেন করবে তুমি যেটা জানো সেটাও তুমি ভুল করবে, আর এই ছোটখাটো ভুলগুলোই হচ্ছে তোমার ফেলিওরের জায়গা তৈরি করে দেবে। সাপোজ তুমি রিটেনে ভালো নাম্বার তুলেছো, কিন্তু তোমার যদি ইন্টারভিউটা যদি ভালো হয়, তাহলে তোমার এই WBPDCL চাকরি একদম পাক্কা, এমন তোমার কনফার্ম 100% পাক্কা তোমার চাকরি। কিন্তু ছোটখাটো দুই একটা ভুল করে আসলেই তোমার সেইখানে ফেলিওর। সুতরাং তুমি যে স্বপ্নটাকে এতদিন ধরে দেখেছো, যে আমি WBPDCL এ বা CDCL এ বা TCL এ চাকরি করব, রাজ্য বিদ্যুৎ দপ্তরে চাকরি করব, বা এই ইউনিটে চাকরি করব, সেটা আমার অ্যাসিস্ট্যান্ট পদে হোক বা টেকনিশিয়ান পদে হোক বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে হোক বা তোমার অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পদে হোক, যে কোনো যে পদগুলো দেওয়া ছিল আর কি, এই অফিস এক্সিকিউটিভে হোক, যে এই যে তোমার ড্রিমসটা যেন ফেলিওর না হয়, এটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। এবার একটা কথা বলি, ইন্টারভিউতে অনেকে আমাকে বলছেন যে কথাগুলো, যে স্যার ইন্টারভিউটা আপনি একটু অনলাইনে করান না, করালে ভালো হয়। অ্যাকচুয়ালি দেখো, ইন্টারভিউ কিন্তু অনলাইনে হয় না, যেটা সত্যি সেটা আমি তোমাকে ক্লিয়ার বলছি। অনেক স্টুডেন্ট আজকে অন্তত 40-50 স্টুডেন্ট যারা ইন্টারভিউর জন্য বলছে অনলাইনে হতে, অনলাইনে আমি তোমাকে কিভাবে করাবো, কারণ ওই দিন যেদিন ইন্টারভিউ হবে সেদিনকে স্যাররা প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, তার মানে তোমাকে সেই লাইভ প্রেজেন্ট এনভায়রনমেন্টে থাকতে হবে। কারণ আমি যদি এটা অফলাইনে করাই তাহলে তোমার পক্ষে সুবিধা হবে এবং আমার পক্ষেও সুবিধা হবে, কারণ তোমার এটা হচ্ছে সেকেন্ড চান্স, WBPDCL তোমায় সেকেন্ড চান্স দিচ্ছে চাকরিটা পাওয়ার, আর সেইটাকে কোনোভাবে ফেলিওর হতে দেওয়া যাবে না। তাহলে তোমাকে ডেফিনেটলি একটুখানি কষ্ট করে হলেও আমাদের সেন্টারে আসতে হবে। অলরেডি আজকে অনেকে অন্তত
20-25 জন অলরেডি আমাদের রেজিস্ট্রেশন করে নিয়েছে সানডে ইন্টারভিউ প্র্যাকটিস করার জন্য। তো আরো অনেকে রেজিস্ট্রেশন করছে। তো প্রত্যেকে বলছি যে জিনিসটা অনলাইনে হয় না সেটাকে জোর জবরদস্তি করতে যেও না, কারণ তাতে তোমার লস হবে। একটা টিচারের হয়তো লাভ হয়ে যাবে, কিন্তু এটা তোমার লস হবে হয়তো। কেন, আমি ইন্টারভিউর জন্য ন্যূনতম যদি ফিস নিই, যদি আমি এখানে বলি আমি 100 টাকাও ফিস নিই অনলাইনে, তাহলে আমার 100 টাকাটা প্রফিট হবে, কিন্তু তোমার লস হবে। কারণ তুমি আদৌ এই মানে সরি মানে এই ডিস্টেন্সে বা এই অনলাইনে ইন্টারভিউটা আদৌ ঠিকভাবে তৈরি হতে পারবে না। ঠিক আছে, সুতরাং এরম কখনো করো না যে নিজের এই ফেলিওরের জায়গাটা তৈরি করে ফেলছো, এটা একদম করো না। কারণ তোমাকে এনভায়রনমেন্টটা, সেই সিচুয়েশন, সেই ডেটে যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে, সেই ঘরের যে সিস্টেমস বা সেই ঘরের যে এনভায়রনমেন্ট সিচুয়েশন, সেটা কিন্তু আমার সেন্টারে আমার সামনে তোমার হবে। এবার তুমি ভাবো, আমি একটা অচেনা অজানা, ধরো আমি তোমাকে কোশ্চেন করছি, তোমার অ্যাটিটিউড দেখছি, তোমার পারফরমেন্স দেখছি, তুমি কোনটা বলতে পারছো কোনটা বলতে পারছো না, কোনটা বলতে ভুল করছো, সেই ভুলটা আমি সঙ্গে সঙ্গে সংশোধন করছি। এরকম যদি 2-3-4টে ক্লাস যদি তুমি পেয়ে যাও, তাহলে দেখবে ফাইনাল এক্সামের দিনে তোমার কোনো ভয় লাগবে না। আর আমাদের এই টার্গেটটা রাখতে হবে, কারণ একটুখানি ভয় হলেই তুমি কিন্তু পাজেলড হয়ে যাবে, তোমার মাথা কিন্তু আর কোনো কাজ করবে না। সেই ভয়টা তোমাকে কাটাতে হবে। ভয় কাটানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে লাইভ প্রেজেন্ট ইন্টারভিউ প্র্যাকটিস। সেটা কিন্তু অনলাইনে হয় না। অনেক জায়গায় অনেকেই বলছে অনলাইনে করা যায়, কিন্তু আমার মনে হয় যে এরকম জিনিস অনলাইনে করা উচিত নয়। একটু কষ্ট করে হলেও কিন্তু অফলাইনে প্রেজেন্ট থেকে দরকার, কারণ অনলাইনে ওই পরিবেশটা তৈরি করা যায় না যেটা অফলাইনে হবে। তো আশা করি অনেককে আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা কি। অনেকে হয়তো ভাবছো বাড়ি থেকে যেতে হবে, এতটা গাড়ি ভাড়া, সময়। ঠিক আছে, তুমি যখন রিটেন এক্সাম দিয়েছো তখন তোমাকে সেকেন্ড টাইম ডাব্লিউবিপিডিসিএল যে চান্সটা দিচ্ছে চাকরি পাবার, এটুকুন ভাবতেই হবে যে তোমাকে এটা করতে হবে। আর তুমি ইন্টারভিউ প্র্যাকটিস মানে রোজ প্র্যাকটিস করতে তা নয়, দুই একটা ক্লাস তুমি সিস্টেমটা জেনে গেলেই বুঝতে পারবে। তুমি ঘরে ঢোকার সময় কিভাবে রিয়াক্ট করবে, তোমাকে কি কোশ্চেন ধরা হবে, তুমি টেকনিক্যাল থেকে কতটা কোশ্চেন পাবে, নন টেকনিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স কি ধরবে, তোমার ট্রেড থেকে কি কোশ্চেন ধরতে পারে, তোমার নিজস্ব থেকে কি ধরতে পারে, তোমার নিজের ব্যাপারে কি ধরতে পারে, তুমি কোন এডুকেশনের সঙ্গে জড়িত সেখান থেকে কোশ্চেন হতে পারে, তোমার হবি কোন, তুমি কোন হবির কথা বলবে। কারণ এখানটা হচ্ছে একটা জালের মতো জায়গা। কারণ তুমি যত স্যারদের সুযোগ করে দেবে, তোমাকে স্যাররা তত জালে জড়িয়ে ফেলবে। কারণ তুমি, তোমাকে কোশ্চেন করা হবে একটা, তুমি তার সঙ্গে অনেকটা উত্তর দিয়ে ফেলবে। ঠিক আছে, সেই উত্তর দিয়ে সাপোজ ধরো যেরকম যে 2018-তে আমারই একটা স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিদ্যাসাগর সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল যে বিদ্যাসাগর বর্ণ পরিচয় কে আহ, করেছিল, ঠিক আছে, কে ইনভেন্ট সরি কে স্টার্ট করেছিল। তো বর্ণ পরিচয় তো বিদ্যাসাগরই স্টার্ট করেছিল, তাই তো। তো এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং বলা হয়েছিল যে বিদ্যাসাগর কোথায় থাকতেন, উনি কোথায় থাকতেন। ঠিক আছে, সেই স্টুডেন্টটা অ্যান্সার দিয়েছিল যে সে কোথায় থাকতো, কিন্তু সেই অ্যান্সারটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে আরো এক্সট্রা বলে ফেলেছিলেন যে বিদ্যাসাগর মায়ের ডাকে নদী পেরিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, তো এতটাই তিনি মানে স্ট্রং বয় ছিলেন, বা এতটাই তিনি মানে কি বলবো, যে মায়ের প্রতি এতটাই দায়িত্ববান ছিলেন। এরকম কোশ্চেনও হয়েছে। এবার এই যে কথাটা ওনাকে স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আর ও উত্তর দিল জন্মগ্রহণ তো করেছিলেন সেটাও দিল, আবার দিয়ে দিল এক্সট্রা অ্যান্সার যে আমি, সে নদী পেরিয়ে মায়ের ডাকে গিয়েছিল। ব্যাস, তখনই কিন্তু এক্সামিনের একটা সুযোগ হয়ে গেল। কোন নদী, নদীর নাম বলো, সেই নদীর উৎপত্তি স্থল বলো, কোথা থেকে হয়েছে, তো ওই নদী কোথা, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে। তো এই রকম কিন্তু জাল ছড়ানোর জায়গা অনেক আছে, কিন্তু তোমাকে সেই জালের মধ্যে জড়িয়ে ফেললে হবে না নিজেকে। যতটুকুন কোশ্চেন ততটুকুন অ্যান্সার দিতে হবে। এরকম আরো অনেক পয়েন্ট আছে যেগুলো কিন্তু জালের মতো তোমাকে জড়িয়ে নেবে। একটু ভুলের জন্য তুমি কিন্তু জালে জড়িয়ে গেলে, আর একবার যদি জালে জড়িয়ে যাও মানে ওখানে তখন তুমি আর জাল থেকে বেরোতে পারবে না। তখন তুমি না হ্যাঁ বলতে পারবে,
আর না বলতে পারবে, ঠিক আছে। সুতরাং এই পয়েন্টগুলো কিন্তু অনলাইনে শেখানো সম্ভব নয়। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলছি অফলাইনে এসো। যদি তোমাদের মনে হয় যে WBPDCL-টাকে পাস করতে চাও তাহলে অফলাইনে একবার এসো, একবার কি 2-3 বার আসতে হবে, একটু জিনিসগুলো জানো ভালো করে। সেই জিনিসগুলো জানার পর তোমরা কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে WBPDCL ইন্টারভিউটা তোমাদের কাছে একটা ইজি প্রসেস এসে দাঁড়াবে, ঠিক আছে। যাই হোক, আমি এই ভিডিওতে আর বেশি কিছু বলতে চাই না। অলরেডি অনেকে মেসেজ করছে, ফোন করছো, অলরেডি আজকে অনেকজন রেজিস্ট্রেশন করেছো, তাদের সবাইকে বলেছি সানডেতে। আরেকবার বলে দিচ্ছি, অনেককে আমি অ্যাড্রেস পাঠাতে পারিনি, যারা অ্যাড্রেস চেয়েছো রেজিস্ট্রেশন করেছো। আমি একবার বলছি, আমাদের সেন্টার হচ্ছে বালি স্টেশনের কাছে, ঠিক আছে। হাওড়া থেকে ট্রেন আসে বর্ধমান ব্যান্ডেল লাইনে বালি, অথবা তোমার দক্ষিণেশ্বরের দিক থেকেও তুমি আসতে পারো, তাছাড়া তুমি শিয়ালদা লাইন থেকেও আসতে পারো। বালি স্টেশনে নেবে, স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট, সেটা হচ্ছে বালি ঘোষপাড়া। বালি ঘোষপাড়ার কাছে একজন ফেমাস ডক্টর থাকেন, কালীশঙ্কর দত্ত ডাক্তারবাবু, অথবা SBI একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের কাছেই আমাদের সেন্টার, ঠিক আছে। অনেককে আমি মেসেজ লিখে অ্যাড্রেস পাঠিয়েছি, এখনো পর্যন্ত এত পরিমাণ মেসেজ আসছে আমি উত্তর দিতে পারছি না, ঠিক আছে। তো আমি সবাইকে একটুখানি ভিডিওতে বলে দিলাম অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসে আমাদের রবিবার 11টা থেকে ইন্টারভিউ সেকশন চালু হবে। এই দিন আমরা তোমাকে ইন্টারভিউটা নেব না, এই দিন আমরা শুধু তোমাকে ইন্টারভিউ এর সিস্টেমটা বোঝাবো। কারণ সেদিন ইন্টারভিউ নিয়ে দিলে তুমি পুরো জিরো। প্রথম দিন যদি আমি ইন্টারভিউ নিই তুমি পুরো জিরো হবে, কারণ তুমি জানোই না ইন্টারভিউতে কি তোমায় ধরবে, কি রকম তুমি পার্সোনালিটি দেবে, তোমার গ্রুমিং কেমন হবে, তোমার হচ্ছে এডুকেশন কোয়েশ্চেন্স কেমন হবে। সুতরাং সবটাই পুরো একটা, মানে তুমি শুধু সময় নষ্ট হবে, তাহলে তোমার জিরো, তাদের নাম্বার কিছু আসবে না। তার জন্য প্রথম দিন আমরা তোমাকে ইন্টারভিউতে তোমার পদ এক্সিকিউটিভ, তোমার কিরকম কোশ্চেন হবে, তুমি টেকনিশিয়ান কোটায় ইলেকট্রিক্যাল পদ থেকে তোমার কিরকম কোশ্চেন হবে, তুমি ফিটার থেকে তোমার কেমন কোশ্চেন হবে, তুমি অফিস এক্সিকিউটিভ তোমার কেমন কোশ্চেন হবে, তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমার কেমন কোশ্চেন হবে, তোমাকে কিভাবে ধরাবে, কারেন্ট অ্যাফেয়ার্স কি ধরবে। এই জিনিসগুলো তোমাকে আগে বলে দেওয়া হবে, সিস্টেমটা বোঝানো হবে। দেন তোমরা সেটা বাড়িতে 2-1 দিন প্র্যাকটিস করার পর আবার তোমাকে একটা ডেট দেওয়া হবে ইন্টারভিউতে। সেই দিন আমরা ফাইনালি ভাবে তোমাকে জাজ করব। জাজ করে আমরাও কিন্তু 100 নম্বরের মধ্যে তোমাকে দেখবো তুমি 100-র মধ্যে কতটা তুলতে পারো। এবং জাজ করার, প্রত্যেকটা স্টুডেন্টকে জাজ করার পর তোমার যে ফেলিওর পয়েন্টগুলো আমরা খুঁজে পাবো, সেই ফেলিওর পয়েন্টগুলো তোমাকে আমরা দেখাবো যে এই জায়গাগুলো তোমাকে একটু ডেভেলপ করতে হবে, কারণ নইলে এইগুলো হচ্ছে তোমার ফেলিওর পয়েন্ট। সেই ফেলিওর পয়েন্টগুলো যদি তুমি ঠিকঠাক করে ফেলো, দেন ইজি, সেকেন্ড টাইম ফোর্থ টাইম যখনই তুমি ইন্টারভিউতে বসো তুমি পাস করবে, কারণ তোমার ফেলিওর পয়েন্ট তোমার জানা হয়ে গেছে। কারণ যে জিনিসটা ফেলিওর পয়েন্ট সেটা তুমি জেনে গেছো, সো আশা করি ফাইনালের দিন সেই ভুলটা তুমি করবে না, ঠিক আছে। যাই হোক, সানডেতে আমরা 11টার সময় আসতে বলছি সবাইকে, 2 কপি করে ছবি নিয়ে আসতে হবে, আর কিছু নয়। আর একটা লামসাম ফিস রাখা হয়েছে, সেটা যারা, আমি ভিডিওতে বলতে চাই না, সেটা তো মোটামুটি একটা খুবই লামসাম, মানে নামমাত্র একটা ফিস। সো ফ্রিতে তো কিছু হয় না, so আশা করি সেটা আমি ক্লিয়ার বলছি। নামমাত্র একটা ফিজে তোমরা এই ইন্টারভিউটা সেকশনটা যাতে পাস করো তার জন্য আমরা কিন্তু সচেষ্ট হয়েছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। আমরা অলওয়েজ অনবরত ভিডিও আপলোড করে যাচ্ছি। প্রত্যেককে বলছি, WBPTCL তোমাদের সেকেন্ড চান্স দিয়েছে, ইন্টারভিউতে ভালো করে নাম্বার তোলো, নাম্বার তুললেই কিন্তু মেরিটে নাম চলে আসবে এবং তোমাদের চাকরি পাক্কা। সুতরাং এই জায়গায় যদি কেউ বিগ মিস্টেক করে ফেলো তাহলে আর তার পশ্চানোর কোনো জায়গা নেই। তাই জন্যে সবাইকে সতর্ক হয়ে এই জায়গাটাকে নিজেকে তৈরি করে ফেলতে হবে। আর ইন্টারভিউ ডেট কিন্তু খুব তাড়াতাড়ি, এটা নয় যে মাস 3-4 তুমি সময় পাবে। হার্ডলি এই মাসের লাস্টের দিকে হয়তো ইন্টারভিউ ডেট পড়ে যাবে, ধরে নাও আর 20 দিন 20 ডেজ বাকি আছে। সুতরাং তোমাকে এখন থেকেই তৈরি হতে হবে। ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আমি এখানেই ভিডিওটা স্টপ করছি। বাই।